প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। আমি তোমাদের রুহুল কায়েম স্যার আজকের বায়োলজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে গত ক্লাসে আমরা অধ্যায় 11 শুরু করেছি এবং অধ্যায় 11-র 50% পড়ে ফেলেছি। আমরা গত ক্লাসে বায়োটেকনোলজি কি, টিস্যু কালচার কি, টিস্যু কালচার প্রযুক্তির বিভিন্ন ধাপের বর্ণনা, টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা, টিস্যু কালচার প্রযুক্তির অসুবিধা এবং জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির যে গুরুত্ব সেটা নিয়ে আমরা পড়েছি। একই সাথে গত ক্লাসে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিকটা নিয়ে আলোচনা করে ফেলেছি, যে জিন প্রকৌশল বিদ্যা বলতে কি বুঝি আমরা, সেটাকে আমরা ডিটেল আলোচনা করেছি। আমরা জিন প্রকৌশল বিদ্যার মাধ্যমে উৎপাদিত জীবগুলোকে ট্রান্সজেনিক জীব বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম যে বলা হয়, তার কারণগুলো এবং সেই জীবগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। আজকের ক্লাসে আমরা অধ্যায় 11-র বাকি টপিকসগুলো পড়ে ফেলবো। আজকের এই ক্লাসের মাধ্যমে অধ্যায় 11 শেষ হবে এবং আশা করছি তোমরা তোমাদের সামনে যে ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, সেই ইয়ার ফাইনাল পরীক্ষাতে অধ্যায় 11 ভালো করে পড়বে এবং এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে আশা করা যায়। তাহলে এই অধ্যায় 11-তে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, এটা তুমি ক্লাস 9-10-এ পড়েছো, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা ইনসুলিন উৎপাদন সম্পর্কে আলোচনা করব এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিভাবে সম্পাদন করা হচ্ছে সেই বিষয় সম্পর্কে তোমাকে আমি ধারণা দিব। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এটা আলোচনা করব সহজভাবে, এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে আমরা ইনসুলিন তৈরি করতে পারি সেই বিষয়টাও এখানে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে আমরা ইনসুলিন উৎপাদন করতে পারি। একই সাথে এই প্রযুক্তিটার ধারাবাহিক যে বর্ণনা সেটাও তুমি পেয়ে যাবে। এই একই প্রযুক্তির মাধ্যমে আমরা ইনসুলিন এবং ইন্টারফেরন নামক দুইটা রাসায়নিক পদার্থ তৈরি করতে পারি। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা ডিএনএ টেকনোলজি এমন একটি টেকনোলজি যেটির মাধ্যমে আমরা মানুষের কল্যাণে বিভিন্ন উৎপাদিত পণ্য, যেগুলো মানুষের কল্যাণে কাজে লাগে, এগুলো তৈরি করতে পারি। ঔষধ হলে সেগুলোকে মলিকুলার ফার্মিং বলা হয়, ঔষধ জাতীয় উপাদান যদি হয়। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রধান হাতিয়ার হচ্ছে প্লাজমিড ডিএনএ। ব্যাকটেরিয়ার চতুর্থ অধ্যায় তোমরা পড়েছো, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে বৃত্তাকার দ্বিশিকল বিশিষ্ট অনুলিপনে সক্ষম এবং কম সংখ্যক জিন ধারণকারী ডিএনএ কে প্লাজমিড ডিএনএ বলা হয়। সেই প্লাজমিড ডিএনএটা বের করে নিয়ে এসে তার একটা খণ্ড এখানে আগলা করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর যেহেতু এখানে আমরা ইনসুলিন তৈরি করব, এই জন্য আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুচ্ছ থেকে ইনসুলিন তৈরির জন্য দায়ী ওই ক্রোমোজোমের অংশটুকু বা ডিএনএর অংশটুকু কেটে বের করে নিয়ে আসা হচ্ছে। এইটুকু অংশের মধ্যে যে জিনটা আছে সেটা ইনসুলিন তৈরির জন্য দায়ী। এই যে প্লাজমিড ডিএনএ কে কর্তন করা হচ্ছে বা মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষের যে অংশে ইনসুলিন তৈরির জন্য দায়ী জিনটুকু আছে সেই অংশটাকে কাটা হচ্ছে, এই বায়োলজিক্যাল নাইফ বলা হয় একটা এনজাইমকে। সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এই কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশকে কর্তৃত করা হয়, এই জন্য এটাকে বায়োলজিক্যাল নাইফ অথবা বাংলায় জৈব ছুরি বলা হয়। এখানে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে বা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সও হতে পারে, এই সকল প্রজাতির বা এই সকল গণের ব্যাকটেরিয়ার এই প্লাজমিডটা এখানে বাহক হিসাবে ভূমিকা পালন করে এবং এই বাহকের সাথে কাঙ্ক্ষিত ডিএনএর এই পার্টটাকে এখানে নিয়ে এসে দেখো জোড়া লাগানো হচ্ছে, এবং এই কর্তৃত অংশটা প্লাজমিড ডিএনএর কর্তৃত অংশের সাথে জোড়া লাগানো হয় যে এনজাইমের সাহায্যে। সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম।
তাহলে এখন দেখো একটা নতুন ডিএনএ তৈরি হয়ে গেছে। তুমি যদি এই ছবিটা খেয়াল করো, এখানে প্লাজমিড ডিএনএ এবং ইনসুলিনের জন্য দায়ী জিনটুকু আছে ডিএনএর যে খণ্ডটুকুর মধ্যে, সেই খণ্ডটা মিলে একটি নতুন ডিএনএ তৈরি হয়েছে। এই ডিএনএটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলতে পারি। এটাই হচ্ছে সেই রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই ডিএনএটাকে মূল্যায়ন করার জন্য বা আদৌ আমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফল হলো কিনা সেটা যাচাই করার জন্য আমি এই ডিএনএটাকে এখন একটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাবো। এই যে পরের ছবিটায় খেয়াল করো, এই ব্যাকটেরিয়াটা সাধারণত এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে গ্রহণ করতে চায় না। একটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে 100 থেকে 1000টা পর্যন্ত প্লাজমিড ডিএনএ থাকতে পারে। তেমনি একটি অবাঞ্ছিত বা আমরা বলবো এখানে রিকম্বিনেন্ট ডিএনএ যখন আমরা ব্যাকটেরিয়া দিয়ে ঢোকাতে চাইবো, তখন ওই ব্যাকটেরিয়াকে একটি নির্দিষ্ট পরিবেশে কালচার করে অনেকটা হিট শক দিয়ে বাধ্য করা হয় এই রিকম্বিনেন্ট ডিএনএটা তার সাইটোপ্লাজমে নেবার জন্য। এবং যে ব্যাকটেরিয়া এরকম রিকম্বিনেন্ট ডিএনএটাকে গ্রহণ করে সেই ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। যদিও এখানে লেখা আছে বাহক ব্যাকটেরিয়াম, আসলে এটাকে বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। তার মানে এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে, ব্যাকটেরিয়ার ভিতরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকাই দিয়েছি, যে রিকম্বিনেন্ট ডিএনএর একটি নির্দিষ্ট অংশে ইনসুলিন তৈরির জন্য দায়ী জিনটা আছে। এখন এরূপ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটাকে একটা ফার্মেন্টেড ট্যাঙ্ক, যেটা বায়ুরোধক ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে নিয়ে এসে কালচার মিডিয়ামে সেটাকে কালচার করা হয়, আবাদ করা হয়। কালচার করা মানে চাষ করা, তার সংখ্যা বাড়ানো। তো ব্যাকটেরিয়া আমরা জানি দ্বিবিভাজন পদ্ধতিতে তার সংখ্যা বৃদ্ধি করবে এবং তার সংখ্যা বাড়তেই থাকবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত খাবার এর অনুপাতে। এবং ওই ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে, ওই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে যে প্লাজমিডগুলো আছে তার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ থাকাতে অপত্য ব্যাকটেরিয়াগুলোর দেহে ওই রিকম্বিনেন্ট ডিএনএ থাকবে। কারণ যদি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সাফল্যমণ্ডিত হয়, সফল হয়, তাহলে একটি ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া থেকে দ্বিবিভাজন পদ্ধতিতে যত ব্যাকটেরিয়া তৈরি হবে সবার দেহেই ওই রিকম্বিনেন্ট ডিএনএর উপস্থিতি পাওয়া যাবে। এবং এই ব্যাকটেরিয়াগুলোর দেহে রিকম্বিনেন্ট ডিএনএ থাকাতে তারা একটি নির্দিষ্ট সময় পর তারা এই ট্যাঙ্কের ভিতরে ইনসুলিন প্রোডাকশন করবে, ইনসুলিন উৎপাদন করবে। এবং এই ইনসুলিন তখন এই ব্যাকটেরিয়ার ট্যাঙ্কের মধ্যে একটি নির্দিষ্ট স্তরে জমা হবে এবং সেটাকে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ করে বোতলজাত করে সেটাকে মানুষের কাছে পৌঁছানো হবে। তোমরা জানো যে ইনসুলিন এমন একটি হরমোন যেটা রক্তে গ্লুকোজের মাত্রাকে কমিয়ে রাখে, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের অনিয়ন্ত্রিত নিঃসরণেরই ফলাফল হচ্ছে ডায়াবেটিস। সো ইনসুলিন বের হয় আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষগুচ্ছ থেকে। একজন বিজ্ঞানী, তার নাম ছিল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তার নাম অনুসারে এই হরমোন গুলো নিঃসৃত হয় যে কোষগুচ্ছ থেকে, সেই কোষগুচ্ছগুলোর নামকরণ করা হয়েছে। যদিও এখানে বিভিন্ন ধরনের কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ। আমরা প্রাণী বিজ্ঞানে গিয়ে এই অগ্নাশয়ের আরো ডিটেল পরিচয় পাবো আশা করছি, তখন তোমরা এটা সম্পর্কে আরো ডিটেল জানতে পারবা। তাহলে দেখো আমরা এখানে কি দেখলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি এবং রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমরা ইনসুলিন উৎপাদন করলাম। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলো তুমি 9-10-এ পড়েছো, সেই রকমই ধাপগুলো দেখানো হচ্ছে, কিন্তু এখানে বাণিজ্যিকভাবে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বিদ্যার মাধ্যমে বাণিজ্যিকভাবে আমরা কিভাবে ইনসুলিন উৎপাদন করতে পারি ব্যাকটেরিয়াকে দিয়ে, তার একটা বর্ণনা পেলে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যখন এই প্রযুক্তি আসেনি তার আগে ইনসুলিন বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর অগ্নাশয় থেকে সংগ্রহ করা হতো, যার ফলে ইনসুলিনের মূল্য ছিল অনেক বেশি এবং এর প্রাপ্যতা ছিল অনেক কম, কারণ স্তন্যপায়ী প্রাণীকে হত্যা করে এই ইনসুলিনকে কালেক্ট করা হতো। বিজ্ঞানীরা ধারণা করলো যে আমরা যদি ব্যাকটেরিয়াকে জিন প্রকৌশল বিদ্যার মাধ্যমে কাজে লাগাতে পারি, তাহলে ব্যাকটেরিয়ার দেহে এই জিনগুলো ঢুকাই দিলে সম্ভবত ব্যাকটেরিয়াই ইনসুলিন তৈরি করবে, এবং যেটা এখন সফলতা পেয়েছে, যার ফলে আমরা এই ইনসুলিন অ্যাভেলেবল পাচ্ছি, দামও কম এবং এর কার্যকারিতাও অনেক বেশি।
সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা যে কিভাবে আমরা ইনসুলিন তৈরি করতে পারি। এই চিত্রটা তোমার লাগবে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এর মাধ্যমে ইনসুলিন উৎপাদন, এটার বর্ণনা তোমাকে শিখতে হবে। এবং ইনসুলিন সম্পর্কে আমি বেশ কিছু তথ্য তোমাকে বলেছি, এছাড়াও আরো তুমি গুরুত্বপূর্ণ তথ্য বইতে পাবা, এগুলো এমসিকিউর জন্য একটু পড়ে ফেলো। যেমন এই প্যারাতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো তোমার কাজে দিবে। ইনসুলিন কতটি অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, তারপরে এখানে রাসায়নিক সংকেত বা অন্যান্য তথ্যগুলো আছে যেগুলো পড়ে নিবে। জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন, এগুলো রিডিং পড়তে চাইলে, রিডিং পড়লে আমার মনে হয় এই তথ্যগুলো খুব সহজেই তুমি ফাইন্ড আউট করতে পারবে। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করা সম্ভব, যেটাকে বলা হয় ইন্টারফেরন। তুমি যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্টারফেরন হচ্ছে এক ধরনের প্রতিরক্ষামূলক প্রোটিন, তুমি অ্যান্টিবডিও বলতে পারো। এটি সাধারণত ক্যান্সার কোষকে ধ্বংস করে। আমরা যে প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা ইন্টারফেরনও কিন্তু উৎপাদন করতে পারি। ব্যাপারটা খুবই সহজ, তোমাকে যদি ওই চিত্র দিয়ে একটু দেখাই দিই তাহলে তুমি নিজে এটা পারবা। তুমি দেখো, এখানে খেয়াল করো, এখানে আমরা যে কাঙ্ক্ষিত জিনটা সেট করেছি সেই জিনটা ছিল ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন। তাহলে আমরা যদি ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিনটা না নিয়ে এখানে ইন্টারফেরন উৎপাদনের জন্য দায়ী জিনটাকে বা ডিএনএর অংশটাকে কেটে নিয়ে সেখানে সেট করতাম, তাহলে নিশ্চয়ই এই ব্যাকটেরিয়াটা ওই ইন্টারফেরনই তৈরি করতো বা অ্যান্টিবডি তৈরি করতো। তাহলে এই ক্যান্সার চিকিৎসায় এই ইন্টারফেরন ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা ইন্টারফেরনও উৎপাদন করতে পারি। দেখো, এই জীব প্রযুক্তির এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটাকে জিন ক্লোনিংও বলা হয়। কারণ কি, এখানে দেখো এই যে কাঙ্ক্ষিত জিনটাকে এখানে সেট করে যখন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হচ্ছে, এই রিকম্বিনেন্ট ডিএনএ আবার যখন কোনো ব্যাকটেরিয়া দিয়ে ঢোকানো হয় তখন সেটাকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে। আর ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন করে তখন ওই ডিএনএটার, রিকম্বিনেন্ট ডিএনএটার অনেকগুলো কপি তৈরি হচ্ছে, সেম টু সেম কপি তৈরি হচ্ছে। এই জন্য এই জিন ক্লোনিং প্রক্রিয়াও নামে এটাকে অনেকে অভিহিত করেছেন। যেমন এখানে লেখা আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং জিন ক্লোনিং। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটার অনেকগুলো ক্লোন বা হুবহু কপি তৈরি হচ্ছে, সেজন্য এটাকে জিন ক্লোনিং বলা হয়। যাদের 9-10-এ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়নি, ফাঁকি দিয়েছো, তাদের জন্য কথা হচ্ছে তারা 9-10 আর একটু পড়ে আসতে হবে ধাপগুলো, তাহলে তোমার জন্য এটা আরো সহজ লাগবে। আমার মনে হয় 9-10-এর এটা খুব একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল এবং সহজবোধ্য টপিকস, মজার টপিকস। ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা খুব ভালোভাবে পড়ে থাকে বা পড়তে চায়। এই জন্য আমার মনে হয় যারা আজকে ক্লাসে জয়েন করেছো সবাই এটা পড়ে আসছো এবং আমার লেকচারটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জিন প্রকৌশল বিদ্যার মাধ্যমে ইনসুলিন উৎপাদন বর্ণনা করো অথবা ইন্টারফেরন উৎপাদন বর্ণনা করো। আর 9-10-এ আমরা শিখেছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বিভিন্ন ধাপ সমূহ, কিভাবে ধাপে ধাপে এটা করা হয়, সেই একই জিনিসও এখানে দেওয়া আছে, তুমি চাইলে সেটা পড়ে রাখতে পারো। সেটাকে আমি একটু দেখাতে চাচ্ছি। এই যে উপরের দিকে যে ছবিটা দেখছো, এইটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলোকে এখানে বর্ণনা করা হয়েছে। তুমি যদি 9-10-এরটাও পড়ে ফেলো তাও চলবে। এখানে রেস্ট্রিকশন এনজাইমের ডিটেল বর্ণনা দেওয়া আছে। এই যে নির্দিষ্ট স্থানে কর্তনের জন্য আমরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি, এখানে রেস্ট্রিকশন এনজাইমের নাম দিয়ে একটা বর্ণনা দেওয়া আছে, দেখতে পাচ্ছ ব্যাম, এইসাই, হিন্ট্রি, ইকো, আরআই, অনেকগুলো রেস্ট্রিকশন এনজাইম এর কথা বলে দেওয়া আছে। এগুলো তোমরা পড়বা শর্ট প্রশ্নের জন্য, 2 মার্কসের জন্য, অনুধাবনের জন্য। এছাড়া আমরা বাহক হিসাবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স বা ইকোলি ব্যবহার করি, তার প্লাজমিডকে ব্যবহার করি, তার বর্ণনা দেওয়া আছে। আর অন্যান্য যে সকল কথাবার্তা বলা আছে সেগুলো তোমরা 9-10-এ পড়েছো। ধাপগুলোর বর্ণনা ক থেকে এই যে জ পর্যন্ত ছোট্ট করে পয়েন্ট আকারে দেওয়া আছে, এটাও তোমরা পড়ে ফেলতে পারো। আর যদি মনে হয় আবুল হাসান স্যারের বইতে এটা কঠিন লাগছে, তাহলে তোমরা 9-10-এর বইও হেল্প নিয়ে সুন্দর মতো করে ওই অংশটা পড়ে ফেলতে পারো। রিকম্বিনেন্ট ডিএনএর কপি বাড়ানোর জন্য এখন একটা ল্যাবরেটরিতে ব্যবস্থা করা হয়, পিসিআর বলা হয়। তোমরা নিশ্চয়ই করোনার সময় পিসিআর মেশিনের অনেক নাম শুনেছো, পলিমারেজ চেইন রিয়াকশন। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেমন ন্যাচারালি করা হয় ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, তেমনি আমরা টেস্ট টিউবের মাঝে এই কাজটা করতে পারি। সেই প্রযুক্তির নামই হচ্ছে পিসিআর,
পিসিআর এর ফুল ফর্ম বা এমনি ছোটখাটো তথ্য জেনে রাখতে পারো, যেটা তোমাকে হেল্প করবে এটাকে বোঝার জন্য, রিকম্বিনেন্ট ডিএনএটাকে বোঝার জন্য, জ্ঞানের জন্য প্রশ্নটা আসে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার এখানে প্রতিটা জিনিসই অনেক বড় করে দেওয়া আছে। কৃষিক্ষেত্র বলে একটা বিশাল বর্ণনা দেওয়া আছে। 4 মাসের জন্য এটা তুমি প্রস্তুতি নিও, ছোট ছোট করে প্রস্তুতি নিও, যাতে তুমি অ্যান্সার গুলো করতে পারো মোটামুটি। অত বড় না, চেষ্টা করবা যে ছোট ছোট ভাবে প্রস্তুতি নেওয়ার, কারণ এখানে একটাকেই অনেক ডিটেল ইলাবোরেটলি মানে ডেসক্রাইব করা আছে, ঠিক আছে? এখানে দেখবা ইন্ডাস্ট্রিতে, কৃষিক্ষেত্রে, তারপরে তোমার ঔষধ শিল্পে, বিভিন্ন জায়গায় এর, চিকিৎসা বিজ্ঞানে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এর বর্ণনা দেওয়া আছে এবং প্রতিটা টাইটেলকে আবার ডিটেইল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। চেষ্টা করবে যে তুমি 4 মার্কসের জন্য পয়েন্টগুলোকে শর্ট করে করে বর্ণনা করার জন্য। তাহলে এই অধ্যায়ে এই ছিল মোটামুটি আলোচনার বিষয়বস্তু। বাকিগুলো আমার মনে হয় তুমি পড়তে পারবা। জিনোম সিকোয়েন্স 2 মার্কসের জন্য যেমন তুমি পড়ে ফেলবা। জিনোম মানে হচ্ছে আমাদের দেহে যে 2 সেট ক্রোমোজোম থাকে, তার মধ্যে 1 সেট ক্রোমোজোমে যত জিন আছে সকল জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। আর এই জিনোমকে যদি আমরা ক্রোমাটোগ্রাফি পেপারে সাজাতে পারি, এবং এই জিনগুলোর অর্থ কি, এই জিনগুলো কোন অ্যামাইনো অ্যাসিড তৈরির নির্দেশ দান করে, এই জাতীয় তথ্য যদি বের করতে পারি, যেটাকে জীবন রহস্য বলা হয়, তবে সেটাকে আমরা জিনোম সিকোয়েন্সিং বলবো। পৃথিবীর এখন মডার্ন বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তুমি বাংলাদেশে জিনোম সিকোয়েন্সিং অবদানের সাথে সম্পর্কিত আমাদের কিছু বিজ্ঞানীর নাম জানো? তারা পাটের জীবন রহস্য, পেঁপের জীবন রহস্য আবিষ্কার করেছে, যাদের ছবি তোমাদের বইতেও দেওয়া আছে। তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টাকে পুরোপুরি পড়ে ফেলবে। এই যেটা যে লেভেলের প্রশ্নের জন্য পড়তে বলছি সেই জন্য পড়ে ফেলবে, হ্যাঁ। এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের জন্য মঙ্গলকর হলেও এর কিছু সিস্টেম আছে, সেফটি আছে, যেগুলো মেনে চলতে হয়। মূলত এই হাইব্রিড প্রোডাক্ট, গত ক্লাসে বলেছি, জিএমও, জিইও, এগুলো আমাদের জন্য তো ভালো না, শরীরের জন্য ভালো না। এরা ক্যান্সার তৈরি করে, মাটির উর্বরতা নষ্ট করে, আমাদের দেশীয় প্রজাতিকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য চাইলেই যে কোনো প্রজাতির জি মানে জীবকে তুমি চাইলেই তাকে তার জেনেটিক সিকোয়েন্সকে মডিফাই করতে পারবে না। কিছু নিয়ম কারণ আছে, যেগুলোকে আমরা একসাথে বায়োসেফটি বলছি। তাহলে অধ্যায় 11-র এই ছিল মোটামুটি পুরোপুরি ডিসকাশন। অধ্যায় 11-র 2টা টপিক ভালো করে পড়তে হবে, টিস্যু কালচার আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির আলোকে আমরা জানলাম আজকে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে ইনসুলিন তৈরি করা হয় বা কিভাবে ইন্টারফেরন তৈরি করা হয়, এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কল্যাণকর দিকগুলো আমরা পড়েছি। 4 মার্কসের জন্য এই জায়গাটা পড়ে ফেলতে হবে। এখানে অনেক ডিটেল আলোচনা করা আছে, প্রায় 50 মার্কসের টপিকস দেওয়া আছে শুধুমাত্র রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগগুলো বা কল্যাণকর দিকগুলো। 50 মার্কস পর্যন্ত লেখা যাবে এখানে, যে পরিমাণ ইনফরমেশন আছে সেখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে তোমাকে এটা 4 মার্কসের জন্য নোটস করতে হবে, যেটা তোমার পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর একটা এক্সট্রা ক্লাস করব বায়োলজির, সেটা হচ্ছে অধ্যায় 12 নিয়ে একটা ডেসক্রিপশন দিব। অধ্যায় 12 হচ্ছে থিওরিটিক্যাল একটা অধ্যায়, তুমি নিজে পড়ে ফেলতে পারবা। আমি ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু তোমাকে ডিসকাস করে দিব, একটু আলোচনা করে দিব, যাতে তুমি বাসায় একটু পড়ে ফেলতে পারো অধ্যায় 12। এই অধ্যায় 12 হয়ে গেলে তোমার কাজ হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 12 অধ্যায় পুরো বইটাই শেষ হয়ে যাবে। মাঝখানে শুধু 9 অধ্যায়টা বাদ থাকবে। আমরা বলেছি যে 9 অধ্যায়টা যেহেতু তোমাদের প্র্যাকটিক্যালের সাথে সম্পর্কিত এবং এটা অনেকটা ফিজিওলজি নিয়ে আলোচনা করা হয়েছে, প্লান্ট ফিজিওলজি, আমরা চেষ্টা করব যে এটা হাতে কলমে শেখানোর, সম্ভব না হলে আমরা ভালোভাবে অনলাইনে ভার্চুয়ালি কিভাবে তোমাদের শেখানো যায় সেটা নিয়ে আমরা চিন্তা করে তারপরে তোমাদেরকে ওই বিষয়ে কথা বলবো। আপাতত 1 থেকে 12-র মধ্যে 9 বাদে বাকি অধ্যায়গুলোর জন্য তুমি সামনে আগত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। মনে রাখো 1 থেকে 8 অধ্যায় থেকে অবশ্যই তুমি এগুলো ভালো করে পড়বা, 1 to 8। এছাড়াও 10, 11, 12 থেকেও একটা সৃজনশীল কমন পাবা। তাহলে আমার মনে হয় প্রথম দিককার অধ্যায় যেগুলো তোমাদের শুরুতে পড়িয়েছি, অধ্যায়গুলো সুন্দর করে পড়ো। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো।
যে স্যার আমার এই প্রশ্নটা আছে, আমি এটা বুঝিনি, হেল্প লাগলে আমাকে বলো। আর এক্সট্রা ক্লাস লাগলেও সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমরা সেই ক্লাসগুলোর ব্যবস্থা করব। আশা করি প্রচুর প্রশ্ন পাবো প্রতিবারের ন্যায়। মেসেঞ্জারে যেভাবে জিজ্ঞেস করো ওইভাবে জিজ্ঞেস করতে পারো, কমেন্টসেও লিখলে চলবে। এবং যারা ক্লাস করছো, রোল নম্বরে ইনপুট দিচ্ছ, আমরা এটা খেয়াল করছি, দেখছি, এটা একটা ডকুমেন্ট। তোমাদেরকে ধন্যবাদ। ইউটিউবে যারা কমেন্টস করে রোল নম্বর লিখে দিচ্ছ, আশা করছি সবাই এটা কন্টিনিউ করবা, কারণ এই কমেন্টস গুলো থাকবে এবং এগুলো তোমার উপস্থিতির প্রমাণ করে, তুমি যে ক্লাসটা করেছো তার একটা প্রমাণ বহন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আশা করছি উপভোগ করেছো। কোনো প্রবলেম হলে বা কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাতে হবে। এবং এই অধ্যায় 11, যেটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং 9-10-এর সাথে প্রচুর মিল, আশা করছি এই অধ্যায়টা তোমরা পড়ে ফেলবে এবং প্রশ্নগুলো অতি দ্রুত আমার কাছে পাঠাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার বাকি কথা হবে, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় চাচ্ছি। সবাইকে শুভ অপরাহ্ন, তোমার দিনটি ভালো কাটুক।